বাংলাদেশের সবচেয়ে দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, পরবর্তীতে আপসীর নেত্রী গণতন্ত্রের মাতা বেগম খালেদা জিয়া। তারই সুযোগ্য সন্তান তারেক রহমান সর্ববৃহৎ একটি বাজেট দিয়েছেন। সেই বাজেটটি স্বাস্থ্য বান্ধব, শিক্ষা বান্ধব, কৃষি বান্ধব এবং বিশেষ করে আমাদের বর্তমান সময়ের সেন্সিটিভ জুলাই যোদ্ধাদের এই জুলাই বান্ধব। আপনারা দেখেছেন যে জুলাইতে যারা শহীদ হয়েছেন সেই শহীদ পরিবারদেরকে সম্মানই দিবেন, যেটা খালেদা জিয়া মুক্তিযোদ্ধাদের সম্মানই শুরু করেছিলেন এবং সেটা এখনো চলমান। পাশাপাশি যারা আহত হয়েছে তাদের 3টা ক্যাটাগরিতে দিবেন। সবচেয়ে আরো বড় ব্যাপার হচ্ছে যে এইবারের বাজেটে 74.53% সরাসরি জনকল্যাণে জনগণের হাতে পৌঁছাবে। কোনোটা কৃষি, কোনোটা শিক্ষায়, কোনোটা স্বাস্থ্যে, এবং যেমন ফ্যামিলি কার্ড, হেলথ কার্ড, এই টাকাগুলো সরাসরি পাবে। এই মুক্তিযোদ্ধা ভাতা বা এই যে জুলাই সম্মানী, এগুলো সব পাবে। এবং আপনারা দেখেছেন স্বাস্থ্য খাতে যেমন রিংয়ের দাম কমিয়েছেন, এটাও জনগণ সরাসরি পাচ্ছেন। এইভাবে এখন এখানে একটা বিরাট ঘাটতি আছে, সেই ঘাটতিটাকে আমি মনে করি এটা চিন্তাশীল বাজেট হয়েছেন। এই চিন্তাটা কিন্তু আমাদের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের এই মাথায়। কিভাবে উনি এই ঘাটতিটা পূরণ করবেন, করে উনি যেহেতু নির্বাচনী একটি ওয়াদা দিয়েছিলেন, ইস্তেহার দিয়েছিলেন, সেই ইস্তেহার অনুযায়ীও মানুষের কল্যাণও করতে পারবেন। সেই ক্ষেত্রে আমি মনে করি যে আমার এই 17 বছর আমি আন্দোলন সংগ্রাম এবং পালিয়ে পালিয়ে থেকে কষ্ট করা, আমার একটাই আশা ভরসা, আমি এ পর্যন্ত 2-3 বার ওনার সাথে কথা বলার সুযোগ হয়েছে। সেই ক্ষেত্রে আমি ওনাকেও বলেছি যে আপনার ঘুষ, দুর্নীতি, সন্ত্রাস, দখল, চাঁদাবাজ, মাদক, ধর্ষণ, এটাকে শূন্যের কোঠায় আনতে হবে এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে হবে, বাজার দর নিয়ন্ত্রণ করতে হবে। সেইটার ক্ষেত্রে বাজেটের ক্ষেত্রে এখন ঘুষ দুর্নীতিটা হচ্ছে সবচেয়ে বেশি। উনি এই চিন্তাশীল বাজেটে ঘাটতি পূরণ করতে গেলে বিদেশি বিনিয়োগ আনতে হবে। পাশাপাশি বাংলাদেশে এই যে ব্যারিস্টার মহোদয়, এই যে আমাদের মুক্তিযোদ্ধা যারা আমরা আছি, আমাদের যথাযথভাবে যাতে ট্যাক্স দিই। আমি যেমন আমার 5 লাখ টাকা ট্যাক্স হয়, আমার একজন উকিল বলে যে, বা একজন ওই কর্মকর্তা এনবিআর এর, সে বললো যে আমাকে 50,000 দেন, আপনাকে আমি 1.5 লাখ করে দিই। এইখান থেকেও আমাদেরকে আরো সহজ করে ওই মধ্য সত্যভোগী এনবিআর এর লোক দুর্নীতিতে মনে করেন বিরাট অবস্থা, তাদের টাকা পয়সা হাজার 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 কোটি টাকা, এগুলো কিন্তু কাস্টমস, ভ্যাট, ট্যাক্স, এখান থেকে তারা সুবিধাগুলো নিয়ে থাকে। তো সেইটা যাতে না নিয়ে আমরা যাতে এটা দিতে পারি, বা উনি যদি সেইটা ব্যবস্থা নেন, তাহলে সেই ক্ষেত্রে এই ঘাটতিটা পূরণ হয়ে যাবে এবং ওনার চিন্তাশীল বাজেট যদি সফল হয়, তাই এই বাজেট বাংলাদেশে খুবই ভূমিকা রাখবেন। এবং সর্বশেষ আমি বলতে চাচ্ছি একটা দুঃখের কথা, যে আমাদের বাংলাদেশে যিনি অনেক মায়ের বুক খালি করেছেন, অনেক স্ত্রীকে বিধবা করেছেন, অনেক সন্তানকে পিতৃহারা করেছেন, ভাই বোনকে ভাইহারা করেছেন, এবং বাংলাদেশের নতুন যে একটি স্থান তৈরি করেছিলেন আয়নাঘর, সেইখানে আমি একাধিকবার সেখানে আমি ছিলাম, 7 দিন 5 দিন 24 ঘন্টা। কিন্তু এইটা যে তৈরি করেছে, সে যে মানুষ না, সে অমানুষ, সে একটা দানব, সে একটা শয়তান, সে একজন সন্ত্রাসী, সে একজন আপনার মাফিয়া ডন, এবং পাশাপাশি সে অর্থলোভী এবং বিপুল পরিমাণে মনে করেন আপনার অনৈতিক কাজ করে ঘুষ দুর্নীতি খেয়ে টাকার পাহাড় গড়িয়েছেন। আমি মনে করি যে তাকে বাংলাদেশে দ্রুত ফিরিয়ে আনতে হবে। এই ব্যক্তি, আমি নিজে ভুক্তভোগী, যেদিন বেগম খালেদা জিয়াকে বালু ট্রাক দিয়ে আটকায় 29শে ডিসেম্বর 2013, আমি নিরুপায় হয়ে যখন কোথাও দাঁড়াতে পারছিলাম না, তখন হাইকোর্টের উকিল মাহবুব সাহেব এবং জয়নাল আবেদিনের সাথে আমরা ভিতরে গেলাম, আমি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী, সাবেক শিক্ষামন্ত্রী ওসমান ফারুক এবং মেজর জেনারেল রুহুল আলম। যাওয়ার পরে একটা পর্যায়ে এই বেনজির তখন পুলিশ কমিশনার, তিনি এমন ভাবে সব জায়গা থেকে ঘেরাও করে এনে আমাদের নাম ধরে ধরে বললো এরা আছে, এদেরকে বের করে দেন। পরবর্তীতে আমরা একটা ওয়াল টপকাইতে গেলে সেইখানে ছড়া গুলি দেয়, আমি পাটা ভেঙে ফেলি এবং আমার 1.5 বছর আমি ভুগি। তো এরকম যে মানুষকে অনেককে মেরে ফেলেছে, লাশ পাওয়া যায় নাই, ইলিয়াস কবে মারা গেছে জানে না কেউ, গুম করে হত্যা করেছে, এই তখন উনি র্যাবে ছিলেন, এবং এই চৌধুরী আলম, সুমন, এরকম শত শত
তাই আমি মনে করি তাকে এনে কঠিন বিচার করতে হবে। আমি শুনেছি ডাবল ফাঁসি দেওয়া যায়, এর 101 বার ফাঁসি দেওয়া উচিত। এবং পৃথিবীর ইতিহাসে এখন পর্যন্ত মির্জাপুরের কবরে যেই যায় সে থুতু দেয় ঘৃণার চোখে। তাই আমি মনে করি এই বেনজিরকেও এই ফাঁসি দেওয়ার পরে তাকে একটা স্থানে রাখা হবে, সেখানে যাতে এই বাংলাদেশের মানুষ বছরের পর বছর কিয়ামত পর্যন্ত থুতু নিক্ষেপ করবে, ঘৃণার চোখে দেখবে। তাহলে কমপক্ষে পুলিশের মধ্যে যে একটা দুর্নীতি এবং প্রতিযোগিতা, অনৈতিক কাজ কাম, ঘুষ খাওয়ার, সেইখান থেকে ফিরে আসবে। আমি বলি না শুধু পুলিশ, সর্বত্র আরো অনেক পেশারি লোকেরা অনেক কিছুই করেন, কিন্তু তারপরে পুলিশেরটা স্পষ্টভাবে দেখা যায়। সেই জন্য, কারণ আমার বিশ্বাস বাংলাদেশের পুলিশ যদি চায় এই সন্ত্রাস, দখল, চাঁদাবাজ, ধর্ষণ, মাদক 24 ঘন্টার মধ্যে নিয়ন্ত্রণ করতে পারে। হয় প্রশাসন করে না, তারা সুবিধা পায়, অথবা রাজনৈতিক চাপের জন্য করতেছে না, কিন্তু এটা তারা করতে পারে, এই সুযোগ তাদের আছে। তাই এর সাজা দিলে একটি শিক্ষা বাংলাদেশে হবে, এবং সেক্ষেত্রে যদি কিছু মানুষ নৈতিকভাবে ভালো হোক আর অন্যভাবে ভালো হোক, সেই যদি ভালো হয়, সেইটাই আমার কাছে মনে হয় এটা করণীয় উচিত। এই সরকারের কাছে আমি আহ্বান জানাচ্ছি এটা দ্রুত করার জন্য। ধন্যবাদ।